যদি আপনারা এই অ্যানিমের প্রথম পার্টটা না দেখে থাকেন তাহলে সবার প্রথমে গিয়ে প্রথম পার্টটা দেখে আসুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রথম পার্টের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি প্রথম পার্টটা দেখে নিতে পারবেন। এই অ্যানিমের আগের পার্টে আমরা দেখেছিলাম ক্লাইভ এই গেটটাকে ভালোভাবে স্ট্যান্ড করার কথা বলেছিল। ক্লাইভের কথা মতো যখন তার একটি লোক এই গেটটিকে স্ক্যান করার জন্য এগিয়ে গিয়েছিল তখনই তারা সেইখান থেকে উধাও হয়ে গিয়েছিল। এই কারণে বাইরে নাটালিয়াও আর রিডিং পাচ্ছিল না। আর এইদিকে চারিদিক ঘোরার পর তারা সবাই বুঝতে পেরে গেছে যে আমরা মনে হয় একটা নতুন জায়গায় টেলিপোর্ট হয়ে গেছি। এই জায়গার অপর প্রান্তে আমরা ক্লাইভ এবং তার সাথীদেরকে দেখতে পাই। এরাও এটা বুঝতে পেরে গেছে যে এরাও টেলিপোর্ট হয়ে গেছে। তখনই ক্লাইভ তার লোকদের বলে উঠলো, তোমরা এক্ষুনি এই জায়গাটা এক্সচেঞ্জ করো। তখনই ক্লাইভ তার মনে মনে ভাবছে, আমার যে 38 নম্বর লেয়ারে মনস্টারদের তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেই থিওরিটা আমার এখানে ইনকারেক্ট হয়ে গেছে। ক্লাইভ এটা বুঝে গিয়েছিল যে আমরা এই গেটটার জন্য এইখানে টেলিপোর্ট হয়েছি। আর সে মনে মনে এইটা ভেবে আনন্দিত হচ্ছিল যে আমি হচ্ছি প্রথম ব্যক্তি যে এই জায়গাটা খুঁজে নিয়েছি। তখন সে নিজেকে মহান একটা মানুষ ভাবছিল। তখনই সেখানে একজন ব্যক্তি সামনে অদ্ভুত একটা আলো দেখতে পায়। আর এইদিকে এরা বাইরে থেকে ভেতরের রিডিং একটুখানি পেল, কিন্তু সেটাও সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। যেটুকু রিডিং এরা পেয়েছে সেইটা দেখে এরা বুঝে গেছে যে ভেতরে তারা সবাই এখন 40 নম্বর লেয়ারে পৌঁছে গেছে। কিন্তু এরা এটা ভেবে উঠতে পারছিল না যে ওরা হঠাৎ করে 40 নম্বর লেয়ারে কিভাবে পৌঁছে গেল। তখনই আমরা দেখতে পাই সেখানে ক্রিস্টোফার নামের ব্যক্তিটা চলে আসে এবং তাদেরকে বলে ওঠে এখানে এখন কি চলছে। এরা এই কথাটা কিভাবে বলবে সেটা ভেবে উঠতে পারছিল না। তখন ক্রিস্টোফার বলে উঠলো, চিন্তার কোনো বিষয় নেই, কেননা আমি কলেজ অফ ম্যাজিক থেকে এসেছি, আর তাছাড়া আমি ইনভেস্টিগেশন টিমেরই একজন লিডার। ক্রিস্টোফার এখানে এসেছে কারণ কিছুক্ষণ আগে সে যখন তার হায়ার করা লোকাল টিম নিয়ে ডানজনের মধ্যে গিয়েছিল তখন ডানজনের গেটের মুখ থেকে তার সমস্ত সাথীরা হঠাৎ কোথায় উধাও হয়ে গেছিল। এসব শুনে নাটালিয়া বলে উঠলো, এর আগে ভেতরে যারা গেছে তারাও সবাই উধাও হয়ে গেছে, আর এক্ষুনি আমরা অল্প সময়ের জন্য একটা রিডিং পেয়েছি যেটা দেখে আমরা বুঝতে পেরেছি তারা সবাই এখন 40 নম্বর লেয়ারে আছে। এই কথা শুনে ক্রিস্টোফার অনেক ঘাবড়ে যায়, কেননা সে এটা জানতো কোনো অ্যাডভেঞ্চারারও এর আগে 38 নম্বর লেয়ার থেকে আগে যেতে পারেনি। আর আমি শুনেছি যে 30 নম্বর লেয়ারের পর থেকে বি র্যাঙ্ক টিমরা অনেক মুশকিলে পড়ে যেত। তখনই সেখানে নাটালিয়ার পাশে থাকা ব্যক্তিটা বলে উঠলো, আমাদের এই লুন টাউন থেকে একটা বি র্যাঙ্ক টিম মানে ক্রিমসন শর্ট ডানজনের ভেতরে গেছে। এই কথা শুনে নাটালিয়া অনেক ঘাবড়ে যায় এবং সে বেশি দেরি না করে সেখান থেকে কোথাও একটা চলে যায়। তারপরে আমরা গিল্ডের মধ্যে দেখতে পাই লিনা ক্রিস্টোফারের মেসেজ পাওয়ার পর সেই সমস্ত কিছু গিল্ড মাস্টারকে জানিয়ে দেয়। আর এও বলে যে ক্রিস্টোফার আপনাকে তাড়াতাড়ি ডানজনের মধ্যে ডেকে পাঠিয়েছে। কিন্তু গিল্ড মাস্টারও এটা শুনে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কেননা অ্যাবেল এবং তার টিমরাও সেইখান থেকে উধাও হয়ে গেছে। গিল্ড মাস্টার বেশি দেরি না করে সেইখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে গিল্ড মাস্টার রিনাকে বলে উঠলো এই সমস্ত কিছু সে যেন কোনো অ্যাডভেঞ্চারারকে না জানায়। আর এইদিকে আমরা রিওকে দেখতে পাই যে কিনা আবারও লাইব্রেরির মধ্যে এসেছে, কিন্তু রিও এটা বুঝে উঠতে পারছিল না তার এখন যে বইটা লাগবে রিও সেটা কোথায় খুঁজে পাবে। চারিদিকে খুঁজতে খুঁজতে রিও এখন সেকেন্ড ফ্লোরে পৌঁছে গেছে, কিন্তু সে এটা মনে মনে ভাবছিল আবারও যদি আমি সেরার দেখা পেয়ে যাই তাহলে খুব ভালোই হবে। কিন্তু সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর রিও সেখানে সেরাকে দেখতে পেল না। তখনই সাইড থেকে সেরা রিওকে ডাক দেয়। সেরাকে এখানে দেখে রিও অনেক আনন্দিত হয়ে গিয়েছিল। কি হলো রিও, তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ আমি খুঁজছি এই হালি যে সূর্যগ্রহণটা হলো আর গ্রেট টিটার ওয়ারের রেকর্ডটা আমি জানতে চাই। আরে আমি তোমাকে সাহায্য করে দেবো, কারণ আমি জানি সেই রেকর্ড গুলো কোথায় আছে। আমি এটা জানতাম যে তুমি নিশ্চয়ই আমাকে এটাতে সাহায্য করতে পারবে। রিও তোমারও কি এটা মনে হয় যে সূর্যগ্রহণ আর গ্রেট টিটার ওয়ারের সঙ্গে কোনো লিঙ্ক আছে? হ্যাঁ আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। রিও তুমি হয়তো জানো না এর আগে যতবার গ্রেট টিটার ওয়ার হয়েছে সেগুলো সূর্যগ্রহণ হওয়ার পরেই শুরু হয়েছিল, কিন্তু এইবারে সূর্যগ্রহণটা সব থেকে আলাদা ছিল, কেননা এর আগে কখনো এইরকম সূর্যগ্রহণ হয়নি। তাহলে তুমি এটা মানছো যে এই দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে? হ্যাঁ, কিন্তু আমি এটাতে সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারছি না। কিন্তু রিও তোমার এটা কেন মনে হচ্ছে যে এই দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই কোনো লিঙ্ক আছে? না না সেরকম কোনো ব্যাপার নয়, শুধু এরকমই এই জিনিসটা আমার মাথায় চলে এসেছে। রিও তখন মনে মনে ভাবছে এর আগে আমি এখন এই কথা বলতে পারবো না যে আমি সূর্যগ্রহণের সময় একজন আকুমার সঙ্গে লড়াই করছিলাম। রিও তখন টপিকটা চেঞ্জ করে সেরাকে বলে উঠলো, আচ্ছা সেরা ম্যাজিক স্টোনের কালার পরিবর্তন হওয়ার সম্বন্ধে তোমার ধারণাটা কি? সেরা তখন বলে উঠলো, আমি এটা জানি যে ম্যাজিক স্টোনের ভাইব্রেটনেস কিভাবে পরিবর্তন হয়। আসলে যে কোনো মনস্টার যত লম্বা সময় ধরে জীবিত থাকবে তার ম্যাজিক স্টোনেরও কালার ততটাই বেশি গাঢ় হতে থাকবে। কিন্তু গ্রেট টিটার ওয়ার থেকে যে সমস্ত ম্যাজিক স্টোন গুলো কালেক্ট হয়েছিল সেগুলোর কালার কিন্তু গাঢ় ছিল না, সেগুলো সবই ফ্যাকাশে রঙের ছিল। এর মানে একটাই দাঁড়ায় যে গ্রেট টিটার ওয়ারে যে সমস্ত মনস্টার গুলো এসেছিল তারা সবে মাত্রই জীবন পেয়েছে। রিও এটা বুঝতে পারছিল না যে গ্রেট টিটার ওয়ারে নতুন মনস্টার গুলো কিভাবে আসলো। এর প্রতি আমার যতটা ধারণা হচ্ছে এখানে তাদের পরিবর্তে পুরনো মনস্টারদের আসার কথা ছিল। রিও এটা ভাবছিল যে এই মনস্টার গুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, কিন্তু এমনটা করার জন্য তো অনেক এনার্জির প্রয়োজন আছে। তখন সেরা রিওকে বলে উঠলো, এই ধরনের মিস্টেরিয়াস কেস গুলো অনেক বেশি পরিমাণে এখানে আছে। আর এইদিকে আমরা দেখতে পাই এরা এখনো বুঝে উঠতে পারেনি যে তারা সবাই এখন কোথায় আছে, কিন্তু সেখানে এদের মানা ডিটেক্টর মাঝে মধ্যে চলছিল। তখন সে ব্যক্তিটা বলে উঠলো, সারফেস টিম হয়তো খবর পেয়ে গেছে যে আমরা এখন কোথায় আছি। এই কথা শুনে লিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লিন এটা ভাবছিল এবার নিশ্চয়ই ওরা আমাদেরকে সাহায্য করার জন্য নিশ্চয়ই কোনো রাস্তা বের করবে, কিন্তু হ্যারল্ড সেখানকার অ্যাটমসফিয়ারকে দেখে মোটেও সন্তুষ্ট ছিল না। তারপরে হ্যারল্ড রিহাকে বলে ওঠে, এই অ্যাটমসফিয়ারটাকে দেখে তোমার কি কিছু মনে হচ্ছে
হচ্ছে। রিহা চারিপাশটা ভালোভাবে দেখে বলে ওঠে এই জায়গাটা হচ্ছে সেঞ্চুরি স্কোয়ারের আইসল্যান্ডের মতো। কি বললে তুমি? সেঞ্চুরি স্কোয়ার? এটা তো এমনই একটা শক্তিশালী স্পেল যেটা শুধুমাত্র হাইস্ট র্যাঙ্কে ফ্রিস্ট্রাই করতে পারে। হ্যাঁ, ওটা হচ্ছে একটা আলটিমেট ডিফেন্স ম্যাজিক। এটাকে একটা ডিভাইন মিরর কনসিডার করা হয়। এটা সম্বন্ধে উল্লেখ আছে এটা হচ্ছে এমনই একটা স্পেল এর রেঞ্জের মধ্যে হওয়া যে কোনো অ্যাটাক এবং ম্যাজিককে অতি সহজে রিফ্লেক্ট করে দেওয়া হয়। এই সমস্ত কিছু দেখা এবং বোঝার পরে এরা বুঝতে পারে এরা নিশ্চয়ই কোনো একটা ব্যারিয়ারের মধ্যে বন্দী হয়ে আছে। আর এরা এটাও জানতো না যে এই জায়গাটা আসলে কতটা বড় এবং এর উৎসটা ঠিক কোথায় আছে। তখনই অ্যাবেল লিনকে জিজ্ঞেস করে তুমি কি তোমার উইন্ড ম্যাজিক ব্যবহার করে চারিপাশটা একবার ভালোভাবে দেখবে? তখন লিন তার উইন্ড ম্যাজিক ব্যবহার করে চারিপাশটা দেখতে শুরু করে। তারপরে লিন তাদের সবাইকে বলে উঠলো আমি সামনে 1000টা মানুষের লাইফ ফোর্স কে ডিটেক্ট করতে পারলাম। পুরো 1000টা মানুষ ডিটেক্ট হয়েছে। এটা শুনে হ্যারল্ড বলে উঠলো ওটা নিশ্চয়ই ক্লাইভের টিমই হবে। এই কথা ভেবে তারা সবাই সামনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে এরা গিলমাস্টারকে বলে দিয়েছে যারা যারা ডানজনের ভেতরে গেছে তারা সকলে এখন 40 নম্বর লেয়ারে আছে। এই কথা শুনে গিলমাস্টার অনেক চিন্তার মধ্যে পড়ে যায়, কেননা এমনটা হওয়ার পরে সে আর কোন অ্যাডভেঞ্চারারকে চেকিং করার জন্য ভেতরে পাঠাতে পারবে না, কেননা ডানজনের মুখ থেকে অ্যাডভেঞ্চারাররা উধাও হয়ে যাচ্ছে। এরা এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তারা সবাই যেন সুরক্ষিত থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই ক্লাইভের টিমের উপরে হামলা হয়ে গেছে। অ্যাটাকটা আসলে এরা করেছে। এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা হচ্ছে ডেভিলস। ক্লাইভ তখন তার টিম মেম্বারদের বলে ওঠে এই হামলাটা ওই ডেভিলসরাই আমাদের উপরে করেছে। ক্লাইভ এর আগে কখনো ডেভিলসদেরকে তো সামনাসামনি দেখেনি, কিন্তু সে ডেভিলসের সম্বন্ধে অনেক কিছুই পড়েছিল। আর বইয়ের মধ্যে ডেভিলসদের সম্বন্ধে যা যা উল্লেখ ছিল এরা ঠিক সেই রকমই দেখতে। অ্যাডভেঞ্চারাররা ডেভিলসদের উপরে হামলা করার জন্য এগিয়ে যায়, কিন্তু ডেভিলসরা অতি সহজেই অ্যাডভেঞ্চারারদেরকে জানে মেরে দিচ্ছে। তখনই সেখানে অ্যাবেলরাও পৌঁছে যায়। আর সামনে এরকম দৃশ্য দেখে তারা সবাই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। রিহা তখন বলে ওঠে ওরা তো হচ্ছে ডেভিলস, এরা হচ্ছে গড এবং অ্যাঞ্জেলের শত্রু। এদের কাছে অনেক বেশি ম্যাজিক থাকে আর এরা যে কোনো মানুষদের থেকে অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনে লিন বলে উঠলো ডেভিলসরা এখানে কি করছে? তখন হ্যারল্ড বলে উঠলো আমরা এটা সম্বন্ধে পরে ভাববো, প্রথমে আমরা ওদের সবাইকে সাহায্য করব, তোমরা সবাই তৈরি হয়ে যাও। এদিকে ক্লাইভ এটা বুঝতে পারছিল না যে ডেভিলসরা এখানে কি করছে। তখনই ক্লাইভ একবার চোখের পাতা ফেলে। তারপরে ক্লাইভ যখন চোখের পাতা খোলে তখন ক্লাইভ দেখতে পায় কারা যেন ডেভিলসদেরকে জানে মেরে দিয়েছে। আর এইদিকে রিহা বলে ওঠে এটা অনেক ভালো খবর, কেননা আমাদের ম্যাজিক ডেভিলসদের উপরে কাজ করছে। হ্যারল্ড বলে ওঠে এটা কোনো বড় কথা নয়, কেননা 3টে টিম মিলে ডেভিলসদের উপরে হামলা করছে, এই কারণে আমরা এদের ডিফেন্স ভাঙতে পারছি। এদিকে ডেভিলসরা আবারও এদের উপরে হামলা করে দেয়, কিন্তু অ্যাডভেঞ্চারাররা তাদের সামনে ব্যারিয়ার লাগিয়ে দিয়েছিল। তখন এই দিক থেকে এরা আবারও ডেভিলের উপরে হামলা করে তাদেরকে মেরে দেয়। হ্যারল্ড বলে ওঠে এতে কোনো লাভ হবে না, কেননা ওদের সংখ্যা অনেক বেশি, ওদের সবাইকে শেষ করার আগে আমাদের সমস্ত মানা শেষ হয়ে যাবে। অ্যাবেল তখন ডেভিলসদের মাঝখানে একটা অন্য ধরনের ডেভিলসকে দেখতে পায়। এদিকে বেঁচে থাকা আরেকটি গ্রুপ ডেভিলসদের উপরে হামলা করে দেয়, আর এরা এদের ম্যাজিকের সাহায্যে অনেকগুলো ডেভিলসদেরকে জানে মেরে দিয়েছে। তখন সেখানে হ্যারল্ড বলে ওঠে আমাদের কাছে আর কোনো ফায়ার পাওয়ার নেই। অ্যাবেল এই সমস্ত কিছু শুনে বলে উঠলো আমরা আগে গিয়ে কমব্যাট করবো। অরেন ভালোভাবে শোনো, আমরা সিঙ্গেল ফায়ার চার্জ করব। তারপরে এরা সবাই অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে যায়, আর অরেন এদের সবাইকে ডিফেন্স প্রোভাইড করছে। তখনই ডেভিলসরা এদের উপরে হামলা করে দেয়। অরেন তখন দুটো ডেভিলসকে পেছনে ছুড়ে দেয়। তখনই অ্যাবেল তার তরোয়াল দিয়ে একটি ডেভিলকে কেটে দেয়। রিহা এবং লিন তাদেরও ম্যাজিক ইউজ করে আরেকটি ডেভিলসকে মেরে দেয়, কিন্তু এদের উপরও ডেভিলসরা হামলা করে দেয়। সময় থাকতে অরেন এই অ্যাটাকটাকে ডিফেন্স করে নেয়। তারপরে এরা সবাই মিলে অনেকগুলো ডেভিলসকে মেরে দিয়েছে। তখনই আমরা দেখতে পাই লিনের মানা শেষ হয়ে যাওয়ার কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। রিহা তখন বলে ওঠে লিনের মানা শেষ হয়ে গেছে, লিনকে এখন কভার দিতে হবে। অ্যাবেল জিজ্ঞেস করে তোমাদের কাছে কি ম্যাজিক পোশন বেঁচে আছে? রিহা বলে ওঠে আমাদের কাছে নেই। তখনই আমরা দেখতে পাই অরেন এসে এদেরকে কভার করে নেয়। পেছনে ঘুরে অ্যাবেল দেখে এখনো 6টা ডেভিল বেঁচে আছে। রিহা তখন পেছন থেকে বলে ওঠে অ্যাবেল ওদের মাঝখানে যে ডেভিলটা আছে ওটাকে দেখে একটা প্রিস্ট মনে হচ্ছে, আর ভালোভাবে দেখো ওর দুটো চোখ সম্পূর্ণ আলাদা, আর এমনটা দেখে আমার মনে হচ্ছে যে ওটা হচ্ছে একটা ডেমন প্রিন্স। তুমি কি বললে একটা ডেমন প্রিন্স? তার মানে একটা ডেমন লর্ড যে এখনো পুরোপুরি ভাবে অ্যাবেকেন হয়নি। হ্যাঁ এমনটাই, আর ও এখন ইমাচুয়াল ডেমন ফর্মে আছে। বলা যায় যে এরকমই ডেমন প্রিন্স একসঙ্গে 4টা এক্সিস্ট করে, আর ওদের মধ্যে থেকেই একজন ডেমন লর্ড হয়ে যায়। যদি আমি আমাদের আগের রেকর্ড গুলো দেখি তাহলে সেখানে একটা হিরোর কথা উল্লেখ ছিল যে এদেরই মতো একজনের সঙ্গে লড়াই করেছিল। এই সমস্ত কিছু শুনে অ্যাবেল বুঝে যায় যে ডেমন প্রিন্স হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তবুও অ্যাবেল কোনো কিছু না ভেবে সামনে এগিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই এগিয়ে যেতে যেতে অ্যাবেল দুটো ডেভিলসকে কেটে দেয়। তখনই সেখানে ডেমন প্রিন্স অরেনদের উপরে হামলা করে তাদেরকে লড়াইয়ের ময়দান থেকে দূরে পাঠিয়ে দেয়। এটা দেখে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেমন প্রিন্স অ্যাবেলের সঙ্গে 1v1 ফাইট করতে চায়। অ্যাবেলও এমনটা করতে রাজি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই নিমেষের মধ্যেই ডেমন প্রিন্স অ্যাবেলের কাছে চলে আসে। এটা দেখে অ্যাবেল অনেক বেশি ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে অ্যাবেল তার তরোয়ালটা সামনে ধরে। ডেমন প্রিন্স তখন অ্যাবেলের উপরে হালকা প্রেসার দিয়ে অ্যাটাক করে, তাতেই অ্যাবেল একটু পেছনে গিয়ে পড়ে। এইসব দেখে অ্যাবেল বুঝে যায় যে ডেমন প্রিন্স অনেক বেশি শক্তিশালী, আর সে এত স্পিডে মুভ করছে যে আমি তার উপরে হামলা করার কোনো সুযোগই পাচ্ছি না। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে ডেমন প্রিন্সের উপরে হামলা হয়ে যায়। আসলে এই হামলাটা ক্লাইভ করেছিল, কিন্তু ডেমন প্রিন্সের উপরে এই হামলার কোনো প্রভাবই পড়েনি। রিয়া বলে ওঠে আমাদের ম্যাজিক স্পেল ডিফ্লেক্ট হয়ে গেছে। আর এইদিকে যে দুটো ডেমন বেঁচে ছিল তারা ক্লাইভদের উপরে হামলা করে দেয়, যার ফলে ক্লাইভদের ব্যারিয়ার পুরো ভেঙে যায়, আর বাকিরাও যেমন তেমন করে সেই অ্যাটাক গুলো থেকে নিজেদের বাঁচাচ্ছিল। আর এইদিকে ডেমন প্রিন্স অনেক স্পিডে অ্যাবেলের উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। তখনই অ্যাবেল
অ্যাবেল তার শর্ট স্কিল জিরো টন ইউজ করে ডেমন প্রিন্সের গলা কাটার চেষ্টা করে, কিন্তু অ্যাবেল এটাতে সফল হয় না। তখনই ডেমন প্রিন্স অ্যাবেলের উপর একটা হিট করে, এটা দেখে রিহা অনেক বেশি ঘাবড়ে যায়। তারপরেই আমরা দেখতে পাই ডেমন প্রিন্স তার শট বের করে যখন অ্যাবেলের উপরে হামলা করতেই যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই একটা জলের বিন্দুর সাথে সেখানে আমাদের হিরো না মানে রিওর এন্ট্রি হয়ে যায়। আর এইদিকে ডেমন প্রিন্স এখান থেকে একটু পেছনে চলে যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আরে রিও ভাই, তুমি এখানে কিসের জন্য এসেছো? এটা আবার কেমন প্রশ্ন করো তুমি ভাই? আরে আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি, কিন্তু ভাই লিটারালি আমি এটা কখনোই ভাবতে পারিনি যে আমি তোমাকে কোনোদিন এরকম অবস্থায় দেখবো। আবে চুপ কর, বেশি কিছু হয়নি ভাই, শুধু আমার একটু পা পিছলে গিয়েছিল। আর এইদিকে হ্যারল্ড বলে ওঠে, আরে ওই ছেলেটাকে এখন এদেরকে আমার উপরে ছেড়ে দাও। অ্যাবেল তুমি একটু পেছনে সরে যাও। অ্যাবেল তুমি থেমে যাও, ওটা হচ্ছে একটা ডেমন প্রিন্স। কি বললে তুমি? ডেমন প্রিন্স মানে ডেমন লর্ডের ছেলে? ভাই তুমি একদমই মজা করো না আমার সাথে, এর মতো একটা দুর্বল ডেভিল কখনোই ডেমন প্রিন্স হতে পারে না। ডেমন প্রিন্স একজন ইমার্চুয়াল ডেমন লর্ড হয়। ও তাহলে এটা হচ্ছে একটা বেবি ডেমন, তাই তো বলি একে দেখে এত দুর্বল কেন মনে হচ্ছে। ভাই এদেরকে দেখে তোমার দুর্বল মনে হচ্ছে? তখনই আমরা দেখতে পাই প্রিন্সের পেছনে থাকা তিনটে ডেভিলস রিওর উপরে হামলা করে দেয়, কিন্তু রিও তার আইসেলাস্ট ইউজ করে সেই অ্যাটাকটাকে ডিস্ট্রয় করে দেয়। তারপরে রিও তার ওয়াটার জেড ইউজ করে তিনটে ডেভিলস কে অতি সহজেই কেটে দেয়। তারপরে রিও ডেমন প্রিন্সের সামনে গিয়ে তার তরোয়াল বের করে বলে ওঠে, চলো তাহলে এটাকে শুরু করা যাক। তারপরে আমাদের সবাইকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যে এখান থেকে নাটালিয়া দৌড়ে পালিয়ে এসেছিল। আসলে সে রিওর কাছে এই খবরটা তাড়াতাড়ি পৌঁছাতে চায়। সে অনেক তাড়াতাড়ি রিওর ঘরে পৌঁছে যায়। সেখানে গিয়ে নাটালিয়া দেখে যে রিও সেখানে নেই। সেখানে ইটো নাটালিয়াকে বলে উঠলো রিও এখন নর্থেন সাইডের সব থেকে বড় লাইব্রেরিতে আছে। এই কথা শোনা মাত্রই নাটালিয়া সেইখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে রিওকে তার সামনে দেখতে পায়। ডানজানের মধ্যে কি কি হয়েছে নাটালিয়া সেই সমস্ত কথা রিওকে বলে দেয়। এটা শোনা মাত্র রিও তার আইস ম্যাজিক দিয়ে একটা গাড়ি বানিয়ে অনেক স্পিডে ডানজানের দিকে যেতে লাগে। আর খুব তাড়াতাড়ি তারা ডানজানের এন্ট্রান্স গেটে পৌঁছে যায়। সেখানে রিও নাটালিয়াকে জিজ্ঞেস করলো যে তুমি সাহায্য চাইতে আমার কাছে কেন আসলে? অ্যাবেল আমাকে বলেছে যদি কোনো এমার্জেন্সি পড়ে যায় আর আমি যদি টাউনের মধ্যে না থাকি তাহলে তুমি এই খবরটা তাড়াতাড়ি রিওকে জানিয়ে দিও। এই কারণেই আমি এই খবরটা তোমাকে জানালাম। তারপরে রিও অনেক স্পিডে ডানজানের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানকার গার্ডরা রিওকে এই দিকে আসতে বারণ করছিল। এটা দেখার পর রিও তার আইস ম্যাজিক দিয়ে গার্ডের দুই দিকে ওয়াল লাগিয়ে দেয়। তারপরে রিও সোজা ডানজানের মধ্যে ঢুকে যায়। এখানে আসার আগে নাটালিয়া রিওকে বলেছিল যে অ্যাবেল এবং বাকিরা সবাই এখন 40 নম্বর লেয়ারে আছে, আর একের পরে এক লেয়ারে যেতে রিওর অনেক সময় লেগে যেত। এই কারণে রিও বেশি দেরি না করে তার ওয়াটার জেড ইউজ করে জমির মধ্যে গর্ত বানিয়ে বানিয়ে এসে 40 নম্বর লেয়ারে পৌঁছে গেছে। এখানে ডেমন প্রিন্স অনেক স্পিডে রিওর উপরে হামলা করে, কিন্তু আমাদের রিওর কাছে এই স্পিডটা অনেক স্লো। এই কারণে রিও ডেমন প্রিন্সের হামলা অতি সহজে ডজ করে তার নিজেরই তরোয়াল দিয়ে নিমেষের মধ্যে মাত্র একটি কোপে ডেমন প্রিন্সের গলা কেটে দেয়। এটা দেখে অ্যাবেল অনেক অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ভাই ডেমন প্রিন্সকেও হালকাতে নেওয়া যাবে না, কেননা সে তার মাথাটা তুলে আবারও লাগিয়ে দেয়। এটা দেখে রিও বলে ওঠে, চলো আমিও এটা দেখি যে তুমি কতবার রিজেনারেশন করতে পারছো। তখনই আমরা দেখতে পাই রিও 256টি ওয়াটার জেট কাস্ট করে দেয় এবং এই ওয়াটার জেট দিয়ে নন স্টপ ডেমন প্রিন্সের উপরে হামলা করেই যাচ্ছিল। প্রতিনিয়ত হামলা করার জন্য ডেমন প্রিন্সের ম্যাজিক স্টোনটাও অনেক টুকরোতে কেটে যায়, যার কারণে ডেমন প্রিন্স জমে যায় এবং সে ভেঙে পুরো চুরমার হয়ে যায়। অ্যাবেল এইসব দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ রিও তার ওয়াটার জেট দিয়ে ডেমন প্রিন্সের ম্যাজিক স্টোনটাও ভেঙে চুরমার করে দিয়েছে। তখন অ্যাবেল রিওকে ধন্যবাদ জানায়। ভাই ধন্যবাদে কিছুই হবে না, আজকের রাত্রিরে আমাকে ডিনার করাতে হবে। অ্যাবেল বলে ওঠে, শুধু আজকের রাত্রির জন্যই কেন, আমি তো তোমাকে এটার জন্য পুরো সপ্তাহ ধরে ডিনার করাবো। তখনই রিয়া দৌড়ে এসে অ্যাবেলকে জড়িয়ে ধরে নেয়, কেননা রিয়া অ্যাবেলকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তারপরে আর্থারও এসে রিওকে ধন্যবাদ জানায় তাদের সবার জীবন বাঁচানোর জন্য। তারপরে রিও তাদেরকে জিজ্ঞেস করে এইখানে এই ডেমন গুলো কোথা থেকে এসেছে, যার উত্তরে অ্যাবেল বলে উঠলো, আমিও ঠিক এটা সম্বন্ধে জানি না, আজ থেকে প্রায় কয়েক বছর আগে সেন্ট্রাল প্রভিডেন্স এর মধ্যে ডেমনদেরকে দেখা গিয়েছিল, তারপর থেকে আর কখনো ডেমনদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তারপরে রিও কিছুক্ষণ ভাবার পরে বলে উঠলো, আমি যখন 39 নম্বর লেয়ারে ছিলাম তখন আমি তার নিচে একটা শক্তিশালী ব্যারিয়ার অনুভব করতে পেরেছিলাম, যার কারণে এখানে আসতে আমার একটু বেশি সময় লেগে গেছে, কিন্তু এখন আমি ওই ব্যারিয়ারটা অনুভব করতে পারছি না। এই কথা শুনে আর্থার বলে উঠলো, আমার মনে হয় ডেমন প্রিন্স মরে যাওয়ার জন্য ওই ব্যারিয়ারটা হয়তো ভেঙে গেছে। তারপরে সেখানে ডেমন প্রিন্সের ম্যাজিক স্টোন দেখে আর্থার বলে উঠলো, এর আগেও আমি ডেমনের সঙ্গে লড়াই করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে আমি কোনো ধরনেরও ম্যাজিক স্টোন পাইনি। আর্থার এও বলে যে তারা কিছু সময়ের জন্য পৃথিবীতে আসে আর তার ঠিক কিছুক্ষণ পরে উধাও হয়ে যায়, এরই কারণে বলা হয় ডেভিলদের কাছে স্পেস টাইম ম্যাজিক আছে। এই কথা শোনার পর রিওর মনে আরো অনেক সন্দেহ জেগে যায়। রিও এটা ভাবছিল আকুমা এবং ডেভিলসের সঙ্গে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তারপরে এখানকার সিন চেঞ্জ হয়ে আমরা নতুন একটা জায়গার দৃশ্য দেখতে পাই, যেখানে একটা টিম কোথায় যেন একটা এসেছে। এদের মধ্যে একটা হিরো ছিল, এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি হিরো এখানে ডেমন লর্ডকে জানে মারার জন্য এসেছে। তারপরে এর একটা কাট করে, তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে ওয়াল থেকে লিওনারি বাইরে আসে। এখানে এখন কি চলছে? আমি এখানে অদ্ভুত কিছু একটা নোটিস করেছিলাম, এই কারণে আমি এই জায়গাটা দেখার জন্য এসেছি, কিন্তু এখানে এরা তো হচ্ছে নরমালি কিছু অ্যাডভেঞ্চারার। ওই ডেমন লর্ড, ওইখানে থেমে যাও। কি বললে তুমি? ডেমন লর্ড? এখন আমি তোমাকে আমার তরোয়াল দিয়ে জানে মেরে দেবো। তুমি কি এখন আমাকে ডেমন লর্ড বললে? এই আল্টারটা একটা গ্রেট
স্যাক্রিফাইস এর পরে বানানো হয়েছে। আর আমরা জানি এই ব্ল্যাক বলটাকে স্লাইস করার পর ডেমন লর্ড বাইরে আসবে। তোমরা আসলে কারা যে কিনা ডেমন লর্ড কে সামান করার জন্য এত দূর পর্যন্ত চলে এসেছো? আমার নাম হচ্ছে রোম্যান আর আমি হচ্ছে একজন হিরো। এই কথা শোনা মাত্র লিওনারি অনেক আনন্দিত হয়ে যায়। আসলে লিওনারি এটা ভাবছিল যে রোম্যান নিজেকে হিরো বলছে, এর মানে সে নিশ্চয়ই অনেক বেশি শক্তিশালী হবে। আর আমরা তো এটা আগে থেকেই জানি লিওনারি শক্তিশালী লোকেদের সঙ্গে লড়াই করার জন্য সব সময় উৎসুক হয়ে থাকে। তারপরে এরা দুজনেই লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। মাত্র একটি হামলার পরে রোম্যানের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এটা দেখার পর রোম্যানের সাথীরা লিওনারির উপরে হামলা করার কথা ভাবছিল, কিন্তু নিমেষের মধ্যে লিওনারি এদের পেছনে চলে আসে। তোমরা চাইলে আমার উপরে অ্যাটাক করতে পারো, কিন্তু এটা মাথায় রাখবে তোমরা আমার উপরে হামলা করলে আমিও তোমাদের উপরে হামলা করব। লিওনারি তখন তাদেরকে হিরোকে বাঁচানোর পরামর্শ দেয়। তারপরেই আমরা লিওনারিকে ব্ল্যাক ক্রিস্টালের কাছে দেখতে পাই। এই ফাইটটা তো অনেক বেশি বোরিং ছিল। তারপরেই আমরা দেখতে পাই লিওনারি এই সেক্রেট জুয়েলটাকে নিজের মধ্যে শুকে নেয়। রোম্যান তখন বলে উঠলো, ডেমন লর্ড দাঁড়িয়ে যাও। আরে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কোনো ডেমন লর্ড নই। আমাদেরকে একদমই মিথ্যা কথা বলবে না, কেননা তুমি অনেক বেশি স্ট্রং। এই কারণে তুমি হচ্ছে ডেমন লর্ড। আর কতবার আমি তোমাদের একই কথা বলবো, কিন্তু আমি এটাতে নিশ্চিত যে তোমরা যদি সেই ব্যক্তিটার সঙ্গে মিশে যাও তাহলে তোমরা নিশ্চয় ডেমন লর্ডকে হারাতে পারবে। কি তুমি আসলে কি বলতে চাও? তোমাদের সবাইকে এটা জানা উচিত তোমাদের মধ্যেই এমনই একটা মানুষ আছে যে হচ্ছে পুরো আমার লেভেলের, বা বলতে পারো আমার থেকেও শক্তিশালী। তার নামটা জানো? হ্যাঁ, রিও। ওর সঙ্গে লড়াই করে আমি অনেক বেশি মজা পেয়েছিলাম। তার মানে তুমি সত্যি ডেমন লর্ড নও? তুমি এইবারে সঠিক বুঝেছো, আমার নাম হচ্ছে লিওনারি। আর ওই হিরো তুমি অনেকটাই বেশি দুর্বল, তাই নিজেকে একটু শক্তিশালী করে তোলো। আমার থেকেও শক্তিশালী একজন মানুষ আছে, আমি তো এটা বলবো রিও তোমার থেকে 10,000x এরও বেশি শক্তিশালী। এই কথা বলে লিওনারি সেইখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই তারা সবাই উপরের দিকে যেতে লেগেছে। তারই কিছুক্ষণ পরে রিও সেই জিনিসটা দেখতে পায় যেটা সে এখানে আসার আগে সেন্স করেছিল। আর তার বলে ওঠে, আমি এরকম কোন জিনিস এর আগে কখনোই দেখিনি। এই জিনিসটা আসলে কি এটার সম্বন্ধে আর্থারেরও কোনো ধারণা নেই। কিছুক্ষণ আগে এটা থেকে মানাটাইজিং হচ্ছিল, কিন্তু এখন সেটা উধাও হয়ে গেল। আর্থার এটাকে একটা থলের মধ্যে ভরে নেয়। আর্থার এটা ভাবছিল এমনটা করলে বাইরের ওই অদ্ভুত ওয়ালটা থেকে কোনো ধরনের মানা লিক হয় তাহলে সেটা এদের উপরে কোনো প্রভাব ফেলবে না। রিও বলে ওঠে, এটা কি আপনি সঙ্গে নিয়ে যাবেন? একদম, তুমি এটাকে বলতে পারো এটা একটা এভিডেন্সের মতোই। ফাইনালি এরা সবাই ডানজারের বাইরে চলে আসে। গিলমাস্টার অ্যাবেলকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপরে গিলমাস্টার রিওকে বলে উঠলো, গার্ডরা আমাকে বলেছে তুমি ওদের অর্ডার না মেনে সোজা ডানজারের ভেতরে চলে গেছো। রিও এমনটা করার জন্য গিলমাস্টারের কাছে ক্ষমা চায়। তখন সেখানে আর্থার বলে উঠলো, আপনি আর রিওকে এরকম কিছু বলবেন না, কেননা রিওর জন্যই আমরা সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছি। এই কথা শোনা মাত্র গিলমাস্টার অবাক হয়ে যায় এবং বলে ওঠে, ডানজারের ভেতরে আসলে কি ঘটেছে? আর্থার বলে ওঠে, এটা সম্বন্ধে আমি টেন্টে গিয়ে তোমাকে সব খুলে বলবো। যাওয়ার আগে রিও ডানজারের মধ্যে যা কিছু করেছে গিলমাস্টার তার জন্য রিওকে ধন্যবাদ জানায়। এইদিকে টেন্টের মধ্যে এসে আর্থার বলে উঠলো, ডানজারের মধ্যে আমাদের সামনাসামনি হয়েছে একটা ডেমন প্রিন্সের সঙ্গে। এই কথা শুনে গিলমাস্টার অনেক অবাক হয়ে যায়, কিন্তু উনি এটা ভেবে উঠতে পারছিল না যে সেখানে ডেভিলস এবং ডেমন প্রিন্সদের থাকা সত্ত্বেও এরা সবাই কিভাবে বেঁচে ফিরলো। গিলমাস্টার এটা ভাবছিল যে অ্যাবেল এবং তার টিমরাই মনে হয় সমস্ত ডেভিলস এবং ডেমন মশাদেরকে মেরেছে। আর্থার তখন বলে ওঠে, এমনটা কিছুই হয়নি, অ্যাবেল তো ওখানে পড়েছিল, কিন্তু ডেমন প্রিন্স যখন অ্যাবেলকে মারতেই যাচ্ছিল তখনই সেখানে রিও এসে তাকে বাঁচিয়ে নেয় এবং রিও অতি সহজে ডেমন প্রিন্সকে জানে মেরে দিয়েছিল। ওই ছেলেটা আসলে কে? আমিও আপনাকে এটা সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, কেননা আমি নিজেই তার সম্বন্ধে বেশি কিছু জানি না। রিও মালপাস মাউন্টেনের সমস্ত বেমসদেরকে মেরে অ্যাবেলকে এখানে পৌঁছানোর জন্য সাহায্য করেছিল। ও তাহলে ওই ছেলেটাই হচ্ছে অ্যাবেলের বন্ধু। এটা তো অনেক বড় ব্যাপার, এমন একটা বন্ধু যে তার একটা স্ল্যাশে ডেমন প্রিন্সকে জানে মেরে দেয়। সত্যি আমরা সবাই অনেক বেশি ভাগ্যবান যে আমরা সবাই রিওর মতো একটা ছেলেকে আমাদের পাশে পেয়েছি। কিন্তু গিলমাস্টার এটা শুনে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কেননা রিও নিমেষের মধ্যে ডেমন প্রিন্সকে মেরে দিয়েছে। এটা আমাদের জন্য অনেক ভালো খবর যে রিওর মতো একটা শক্তিশালী ছেলে আমাদের পাশে আছে। কিন্তু আমরা রিও সম্বন্ধে কোনো কথা আমরা অ্যারিস্টোগার্ডকে জানাবো না। তখন আর্থার গিলমাস্টারকে বলে উঠলো, ডানজানের ভেতরের ঘটনার সম্বন্ধে তুমি যখন রিপোর্ট বানাবে তখন তুমি সেখানে রিওর কোনো কথা উল্লেখ করবে না। এই প্রস্তাবে গিলমাস্টার রাজি হয়ে যায়। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই রিও এদের তিনজনের সঙ্গে ট্রেনিং করছে। রিওর তো কোনো অসুবিধাই হচ্ছিল না, কিন্তু এদের তিনজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। তারপরে আমরা দুপুরবেলা দৃশ্য দেখতে পাই যেখানে রিও এরকমই টাউনের মধ্যে ঘোরাঘুরি করছিল। রিও অনেক বোরিং হয়েছিল, কেননা কালকের ব্যাটেলটা রিও অনায়াসে জিতে গিয়েছিল। রিওর এখন লড়াই করার ইচ্ছা করছিল তারই সঙ্গে যে তাকে পুরো টক্কর দিতে পারবে। তখনই রিও অনেক সুন্দর একটা গন্ধ শুকতে পায়। এত সুন্দর একটা গন্ধ শুকে রিও সেখানে ছুটে চলে আসে। আর সেখানে আসার পর রিও সেরাকে দেখতে পায়। রিও, আমি এটা জানতাম না যে তুমি এই জায়গাটার সম্বন্ধেও জানো। সেরকম কোনো ব্যাপার নয় সেরা, আমি শুধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমি বাইরে থেকে এখানকার কারির গন্ধ শুকে চলে এসেছি। ও, তুমি তাহলে এখানকার সুগন্ধ শুকে এখানে এসেছো? আমি এটা দাবি দিয়ে বলতে পারি যে লুন্টানের মধ্যে সব থেকে বেস্ট রাইস কারি এইখানে পাওয়া যায়। তারপরে এরা দুজনে রাইস কারির অর্ডার দেয়। রিও মনে অনেক শান্তি নিয়ে রাইস কারিটাকে শেষ করে। তারপরে রিও সেরার কাছ থেকে জানতে পায় যে সেরা মার্গিও লুনটাউনের অর্ডার নাইটে একজন শর্টম্যান ইনস্ট্রাক্টর। রিও এটা শুনে অবাক হয়ে গিয়েছিল যে সেরা শর্টম্যানশিপ স্টাইল শেখায়। সেরা রিওকে বলে ওঠে, আমাকে দেখে এমনটা মনে হয় না, কিন্তু আমি অনেকটাই বেশি স্ট্রং। তখন সেরা রিওকে একটা
ব্যাটেলের জন্য প্রস্তাব দেয়। রিও এটাতে রাজি হয়ে যায়। তারপরে সেরা যেখানে ট্রেনিং দেয় এরা দুজনে সেখানে চলে আসে। ফাইনালি এরা ব্যাটেলের জন্য তৈরি হয়ে যায়। এখানে কিছু নাইটসরাও আছে যারা এই লড়াইটাকে অনেক উৎসুক দিয়ে দেখছে, কেননা সেরাই নাইটসদেরকে শর্টম্যানশিপ স্টাইল শিখিয়েছে। তারপরে সেরা রিওকে বলে ওঠে, দোকানের বাইরে থেকে আমি তোমাকে নোটিস করছি যে তুমি অনেক বেশি ফার্স্ট্রেট হয়ে আছো, আর তোমার আচরণ দেখে আমি বুঝতে পেরেছি তুমি একটা ব্যাটেল লড়তে চাও। আর এইখানে তোমার হাতে তরোয়াল দেখে আমার মনে হচ্ছে তুমি অনেক ভালো তরোয়াল চালাতে পারো। তোমার এমনটা কেন মনে হচ্ছে? সেরা বলে ওঠে, তোমার চাল এবং পজিশন দেখে। সেরাও নিজে তরোয়ালের সঙ্গে সঙ্গে অনেক ভালো ম্যাজিকও পারফর্ম করতে পারে। এই কারণে সে রিও সম্বন্ধে এই ব্যাপারটা বুঝতে পেরে গেছে। ফাইনালি এদের ডুয়েল শুরু হয়ে যায়। সেরা অনেক স্পিডে রিওর উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, কিন্তু আমাদের রিওর স্পিড কম নয়। সেরা হামলা করার আগে রিও তার উপরে হামলা করে দেয়, যার কারণে সেরা শর্ট একটু স্ল্যাশ লেগে যায়। এদের লড়াই অনেক সুন্দরভাবে চলছে, কেননা এরা দুজনকে অনেক টক্কর দিয়ে মোকাবিলা করছে। স্টেডিয়াম থেকে নাইটসরা এদের লড়াই দেখার পর অনেক অবাক হয়েছিল। সেরাও এখানে অনেক বেশি আনন্দিত হয়ে যায়। রিও বলে ওঠে, তুমি অনেক বেশি ফাস্ট। সেরা বলে ওঠে, তুমিও কোনো কিছুতে কম নও, কেননা এর আগে কোনো নাইটসরা আমার হামলাকে ডজ করতে পারেনি। তুমি প্রথম যে এমনটা করতে পারলে। সেরা বুঝে গিয়েছিল যে রিও অনায়াসে তার হামলাকে ডজ করে দিচ্ছে। তখনই সেরা বলে উঠলো, এখন আমি অনেক সিরিয়াস হয়ে লড়বো। তারপরে সেরা অনেক স্পিডে রিওর উপরে হামলা করেই যাচ্ছে। রিও নোটিস করে যে সেরা আগের থেকে আরো অনেক স্পিডে লড়ছে। রিও সেরার অ্যাটাক গুলোকে ব্লক তো করতে পারছিল, কিন্তু বারবার ব্লক করার কারণে রিওর শটটা ভেঙে যায়, যার কারণে রিও এই লড়াইটা হেরে যায়। তখনই আমরা দেখতে পাই সেরা অনেক এক্সাইটমেন্টের সঙ্গে রিওকে জড়িয়ে ধরে নেয়। সেরা বলে ওঠে, তুমি একদম অসাধারণ। লজ্জার কারণে রিওর মুখ পুরো লাল হয়ে যাচ্ছিল। তখনই সেরা নিজেকে একটু সামলে নেয়। ও আমাকে ক্ষমা করবে রিও, কিন্তু তুমি উইন্ড্রো পরার পরেও আমাকে ওইরকম ভাবে ডিফেন্স করছিলে। সত্যি তোমার মধ্যে কোনো না কোনো ব্যাপার তো আছে। ও তাহলে তুমি নিজেকে সামলানোর জন্য উইন্ড ম্যাজিক ব্যবহার করছিলে? এটা তো আমার থেকে অনেক বেশি ইমপ্রেসিভ সেরা। না না, তুমি যেভাবে ডিফেন্স করছিলে সেটা অনেক বেশি অসাধারণ। কিন্তু রিও ওটা কি ছিল? আমি জানি তুমি এটার জন্য অনেক বেশি হার্ড ট্রেনিং করেছো, কিন্তু আমি জানতে চাই তুমি এগুলো সব কোথায় শিখেছো? আসলে আমি যতটুকু শিখেছি সেটা শুধুমাত্র আমার মেন্টরের জন্য। উনিই আমাকে শর্টম্যানশিপ স্টাইল শিখিয়েছে, আর এই আউটফিটটা উনিই আমাকে দিয়েছে। কি বলছো তুমি? ফেরি কিং নিজে তোমাকে ফাইট করা শিখিয়েছে? আরে হ্যাঁ স্যার, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখনও তুমি আমাকে ফেরি কিং এর কথা বলেছো। তুমি কি তাহলে ফেরি কিং এর সম্বন্ধে জানো? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের মতো এলফরা অর্ধেক ফেরিও হয়, তাই আমরা ফেরি কিং এর সম্বন্ধে জানি। তখনই সেখানে একটি মেয়ে এসে সেরাকে বলে উঠলো, মাস্টার আপনার লেকচারের সময় হয়ে গেছে। তারপরে সেরা রিওর কাছ থেকে অনুমতি নেয় এবং বলে ওঠে, আমাকে এখন লিডার অফ মার্গিওর গ্র্যান্ডসনকে ট্রেনিং দিতে যেতে হবে। তারপরে সেরা রেলিটাকে বলে উঠলো, রিও একজন অ্যাডভেঞ্চারার, আরে আমার অনেক কাছের একটা মানুষ, তাই একে আমার ঘরটা তুমি দেখিয়ে দাও। এই কথা বলে সেরা সেখান থেকে চলে যায়। তারপরে রিওকে নিয়ে যাওয়ার সময় রেলিটা ভাবছে, সেরা ম্যাম আমাকে এটা বললো, এটা ওনার কাছের একটা মানুষ, তার মানে কি এটা সেরা ম্যামের বয়ফ্রেন্ড? তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে গিল মাস্টার রিওর সামনে চলে আসে। সেখানে গিল মাস্টার রিওকে জিজ্ঞেস করে, তুমি কি এখন ডঙ্গের দিকে যাচ্ছ? তাহলে আমি তোমাকে সেখানে ছেড়ে দিচ্ছি, কেননা তোমার সঙ্গে আমারও কিছু কথা আছে। তারপরে আমরা দেখতে পাই রিও ঘোড়ার গাড়ির মধ্যে উঠে গেছে, আর তারা আমাকে সবকিছু বলেছে যে তুমি কাল কি কি করেছো, এই জন্য আমি তোমার কৃতজ্ঞ। কিন্তু এরকমই ভাবে গার্ডের কথা না শুনে তুমি যেইভাবে ডাঞ্জনের মধ্যে গেছো এটা ক্ষমাযোগ্য নয়, এই কারণে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবো। কিন্তু রিও এখন তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে। তুমি রেজিস্ট্রেশনের পর থেকে ডাঞ্জনের বাইরে তুমি কোনো মিশনে যাওনি। যে মিশনটা আমি তোমাকে এখন দিতে চলেছি এটা হচ্ছে একটা রাউন্ড ট্রিপ। সেখানে কিছু মার্চেন্টকে তাদের গন্তব্যে পৌঁছানো অবধি নজরে রাখতে হবে। তারপরে তারা তাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছে গেলে তখন তুমি টাউনের মধ্যে ফিরে চলে আসবে। ও তাহলে একটা রাউন্ড ট্রিপ। হ্যাঁ, আর তোমার ডেস্টিনেশন হচ্ছে হুইটনাস। তো গাইস এর সঙ্গে এই অ্যানিমের এই পার্টটা এখানে শেষ হয়। আমি এই ভিডিওর মাধ্যমে সিজন 1 ফুল কভার করতে চেয়েছিলাম, কিন্তু সিজন 1 এর সবগুলো এপিসোড অফিসিয়ালি ভাবে এখনো রিলিজ হয়নি। এই অ্যানিমের প্রত্যেকটা এপিসোড রিলিজ হতে অনেক বেশি সময় নিচ্ছে, তাই পরবর্তী পার্ট আপনারা তখনই পাবেন যখন সিজন 1 এর বাকি এপিসোডগুলো অফিসিয়ালি ভাবে রিলিজ হয়ে যাবে। আপনাদেরকে অপেক্ষায় রাখার জন্য আমাকে ক্ষমা করবেন। বাকি আবারও দেখা হচ্ছে নতুন একটা অ্যানিমে সিরিজ নিয়ে। লটস অফ লাভ গাইস, বাই।